মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের অনলাইন গুগল ক্লাসে দশম শ্রেণীর সহ ছাত্রকে আমি স্বাগত জানাই। আশা করি বর্তমানে এই পরিস্থিতিতে তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে যে পাঠটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম সিলেবাসের ফার্স্ট, যেটা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। তাহলে প্রথম আমাদের জানতে হবে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কি। বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণার এক প্রকার যৌগিক যান্ত্রিক মিশ্রণ বা মেকানিক্যাল মিশ্রণ। তাহলে তার কি কি বৈশিষ্ট্য বা উপাদান? বায়ুমণ্ডলের যে বিস্তার দেখি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার, কিন্তু বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত, যেটা হচ্ছে দ্য পার্ট অফ মিটিওরোলজি বা আবহবিদ্যার অংশ, আর 100 কিলোমিটার উপরে হচ্ছে অ্যারোনমি বিদ্যার অংশ। এবং বায়ুমণ্ডলে মোট ভরের প্রায় 75% ভূপৃষ্ঠ থেকে প্রায় 29 কিলোমিটারের মধ্যে রয়েছে, ফলে সেখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি। এবং বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবর্তিত হয়ে চলেছে। এবং দেখা যায় বায়ুমণ্ডলে যে চাপ, তা দেখা যাচ্ছে প্রায় 16 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের চাপ ম্যাক্সিমাম দেখা যায়, যদিও 5.6 কিলোমিটারের মধ্যে আমরা সর্বাধিক চাপ দেখতে পাই। এগুলো তার কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য তোমরা পড়বে। এবার চলে আসি বায়ুমণ্ডলের কিছু উপাদান বা কম্পোনেন্ট। বায়ুমণ্ডলের উপাদানকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে তার গঠন বা স্ট্রাকচার, একটা হচ্ছে তার স্থায়িত্ব অনুসারে। গঠন অনুসারে আমরা উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করবো: বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প আর ধূলিকণা। বিভিন্ন প্রকার গ্যাসের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড চারটি হচ্ছে প্রধান গ্যাস, যা প্রায় 99.997% অধিকার করে আছে। আর বাকি 0.01% অধিকার করে আছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন, মিথেন, এই গ্যাসগুলো। তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এদের পরিমাণ প্রায় 99% এবং এদের অনুপাত 4:1, মানে বায়ুমণ্ডলের মেজর গ্যাস হিসাবে নাইট্রোজেন ও অক্সিজেনকে আমরা ধরি। এবং এদের ভূমিকা তোমরা জানো, নাইট্রোজেন প্রোটিন বা দেহ গঠন উপাদান, যেটা বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর অক্সিজেনের ভূমিকা তোমরা জানো। এটা হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাস। এবার চলে আসছে জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। সূর্যের তাপে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পের বায়ুমণ্ডলে যুক্ত হয়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 0.5 থেকে 4%। এই ডাটায় জলীয় বাষ্পের একটা বড় যে ভূমিকা আছে, যে বিভিন্ন ধরনের ঘনীভবনের অবস্থা, বৃষ্টিপাত বলো, তুষারপাত, শিলাবৃষ্টি, এগুলো জলীয় বাষ্পের জন্য হয়। এবং জলীয় বাষ্পে দেখা যাচ্ছে প্রায় 90% যে জলীয় বাষ্প উপাদান, এটা আমরা 16 কিলোমিটার মধ্যে দেখতে পাই, এবং যেটা উচ্চতা অক্ষাংশ ঋতুভেদে পরিবর্তনশীল। আর লাস্ট যেটা ধূলিকণা বা পার্টিকুলেট ম্যাটার, এর একটা বড় ভূমিকা রয়েছে। এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম পদার্থ। এটা হতে পারে তোমার অজৈব বা জৈব কণা। যেমন অজৈব কণা হিসেবে কার্বন কণা, লবণ কণা, ধূলিকণা। আর জৈব কণা হিসেবে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা উদ্ভিদের পরাগরেণুগুলোকে আমরা দেখতে পাই। তার মধ্যে আমরা পাঠ পাই এরোসল। এরো মানে বাতাস, সল মানে বায়ুতে সৃষ্ট ধূলিকণা। এছাড়া আমরা পাই এসিএল বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যারা সূক্ষ্মাতি সূক্ষ্ম পদার্থ, যারা তরল ও কঠিন অবস্থায় থাকে। আর যেটা এরোসল, সেটা শুধুমাত্র তোমার কঠিন অবস্থায় থাকবে। এরপর আমরা চলে আসছি যে বায়ুমণ্ডলে যেটা মূল আমাদের আলোচ্য বিষয়, যে লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের স্থলবিন্যাস। স্থলবিন্যাসকে দুভাবে করা যায়, একটা দেখো রাসায়নিক গঠন বা কেমিক্যাল কম্পোজিশন, আর একটা হচ্ছে উচ্চতা উষ্ণতার সাপেক্ষে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে আমরা দুভাগে ভাগ করি। ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার, এটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর 88 থেকে 10,000 কিলোমিটার হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। 0 থেকে 88 কিলোমিটার মধ্যে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান, তাদের যে অনুপাত এবং রাসায়নিক গঠনের মধ্যে সমধর্মিতা বা সমতা বা হোমোজিনিটি আছে বলে তার নাম সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উপাদানগুলোর মধ্যে সমধর্মিতা নেই বলে তার নাম বিষমমণ্ডল, হেটেরোস্ফিয়ার। সমমণ্ডলের মধ্যে আমরা পাচ্ছি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। নিচের অংশ হচ্ছে সমমণ্ডল। আর তারপর 88 থেকে 10,000 কিলোমিটার মধ্যে আমরা পাচ্ছি থার্মোস্ফিয়ারের উপর অংশ, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তো এবার বিষমমণ্ডলের মধ্যে 88 থেকে 200 কিলোমিটার মধ্যে আমরা পাই আণবিক নাইট্রোজেন স্তর, 200 থেকে 1120 পারমাণবিক অক্সিজেন স্তর, 1120 থেকে 3540 হিলিয়াম স্তর, আর 3540 থেকে 10,000 হচ্ছে হাইড্রোজেন স্তর। এটা তোমাদের 3 নম্বর আসবে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর নির্ণয়। এই ছবিটা তোমরা সবাই এঁকে নেবে। এরপর আমরা চলে আসি এইদিকে, এটা খুব ভাইটাল, এটাই তোমাদের মেইনলি আসে, সেটা হচ্ছে উচ্চতা উষ্ণতার সাপেক্ষে বায়ুমণ্ডলের স্তর নির্ণয়।
এটা একটা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেখো, এক্স অক্ষে বায়ুর উষ্ণতা আর উল্লম্ব অক্ষে আমরা উচ্চতাগুলোকে দেখিয়েছি। কিভাবে স্কেলটা করবে, প্রথমে 1 সেমি গ্যাপে দেখো 10 20 30 40 করে আমি উচ্চতাগুলো দেখিয়েছি। প্রথম 100 পর্যন্ত দেখাবে, তারপর এখানে একটা ব্রেক দেবে 500, তারপর ব্রেক দিয়ে 750, ব্রেক দিয়ে 10,000। এটা হাইট ইন কিলোমিটার। আর এখানে টেম্পারেচার 1 সেমিতে আমি 20 ইন্টারভাল করেছি। প্রথমে দেখো -100, -80, -60, -40, এইভাবে 20 করে গ্যাপ দিয়েছি টেম্পারেচারটা। তাহলে প্রথমে আগে স্তরগুলো ভাগ করেছি। দেখো আমি কি জানি, নিরক্ষীয় অঞ্চলের টপোস্ফিয়ার বিস্তার 0 থেকে 18, তাহলে 18 কিলোমিটার। এরপর 18 থেকে 50 স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 80 মেসোস্ফিয়ার, 80 থেকে 500 থার্মোস্ফিয়ার, 500 থেকে 750 এক্সোস্ফিয়ার, 750 থেকে 10,000 হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে টপোস্ফিয়ার, বিশ্বত টপোসত্ব ক্ষুব্ধ, আর স্ফিয়ার মানে মণ্ডল, অর্থাৎ এই অংশ ক্ষুব্ধ মণ্ডল, তার কারণ আছে আমি আসবো। তাহলে এই বিস্তার যেহেতু আমি বলছি 0 থেকে 18, কিন্তু দেখো এটা কিন্তু ঋতুভেদে বা তোমার বিভিন্ন সিজনে চেঞ্জ হয়, যেমন গ্রীষ্মকালে বা শীতকালে চেঞ্জ হয়। এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার বা ক্রান্তীয় অঞ্চলে এটা 13 কিলোমিটার। এই যে মূল ক্যারেক্টার, এখানে উচ্চতা বাড়ছে আর উষ্ণতা হ্রাস পেয়েছে। টেম্পারেচার লাইন দেখো, তাহলে এখানে 0 থেকে শুরু হয়েছিল, টেম্পারেচার কমছে প্রতি 1000 মিটার 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে আমরা নরমাল ল্যাপসের বলি, সেটাই কমে গিয়ে টপো পজিটিভ হয়ে গেল -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মধ্য অক্ষাংশে -58। এবং বায়ুমণ্ডলের মোট উপাদান ভরে 75% আমরা এখানে দেখতে পাই। এবং এই স্তরে বিভিন্ন প্রকার তোমার জলীয় বাষ্প বা জৈব অজৈব কণা থাকায় বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত দেখা যায় বলে এর নাম ক্ষুদ্রমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এর উপরে 2 থেকে 3 কিলোমিটার এই অংশের উষ্ণতা খুব একটা বাড়েও না কমেও না, একটা তাপীয় ধ্রুবক বা থার্মাল একটা কনস্ট্যান্ট, যাকে আমরা বলি ট্রপোপজ। এরপর চলে আসি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা বিস্তার 18 থেকে 50, ল্যাটিন শব্দ স্ট্র্যাটা অর্থ স্তর। এই স্তরের মূল ক্যারেক্টার, এখানে উচ্চতা বাড়ছে উষ্ণতা বাড়ছে। তাহলে ট্রপোপজে এটা ছিল -80, সেটা স্ট্র্যাটোপজে হয়ে গেল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কেন বাড়ছে, তার কারণ বিভিন্ন ওজোন স্তর বা বিভিন্ন ধরনের যে গ্রিনহাউস গ্যাসগুলোর জন্য এখানে টেম্পারেচার বাড়ছে। এই অংশের মধ্যে আমরা 15 থেকে 30 কিলোমিটার মধ্যে ওজোন স্তরের প্রাধান্য দেখতে পাই, তাই এর নাম ওজোনোস্ফিয়ার। এই আরেকটা যেটা ক্যারেক্টার হচ্ছে, এই স্তরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জলীয় বাষ্প তার উপস্থিতি লক্ষ্য করা যায় না, যদি কিছু জৈব কণিকা থাকে। তারপরে এখানে বিভিন্ন ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কিছুই হয় না, তাই না শান্ত মণ্ডল। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে এই যে জেট প্লেনগুলো চলাচল করে, এবং জেট প্লেনের বিভিন্ন ধোঁয়ার কুণ্ডলীও আমরা স্পষ্ট দেখতে পাই। এবং এই অংশে আন্টার্কটিকা শীতকালে আমরা মাদার অফ পার্ল ক্লাউড বা শক্তি মেঘ দেখতে পাই, মনে থাকবে। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোপজ, এটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার, এখানে উষ্ণতা খুব একটা বাড়ে না কমে না। তারপর 50 থেকে 80 কিলোমিটার মেসোস্ফিয়ার, মেসো মানে মধ্যম স্তর, এটা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, কারণ এখানে উচ্চতা বাড়ছে উষ্ণতা কমছে। তাহলে কমে মেসোপদের টেম্পারেচার হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছো। এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব কম, ভরও কম। এবং এর একটা মূল ক্যারেক্টার হচ্ছে বিভিন্ন উল্কা পিণ্ড তারা পৃথিবীতে আসতে পারে না, পুড়ে ছাই হয়ে যায় এই মেসোস্ফিয়ার স্তরের জন্য। তার উপরে অংশ অর্থাৎ মেসোস্ফিয়ারের উপরে আমরা পাই থার্মোস্ফিয়ার, 80 থেকে 500 কিলোমিটার। থার্মো শব্দ অর্থ তাপ, অর্থাৎ এখানে টেম্পারেচার বেশি, এটা বায়ু মানে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের মধ্যে উষ্ণতম স্তর। এবং এই অংশে দেখা যাচ্ছে টেম্পারেচার বেড়ে থার্মোপজে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। অর্থাৎ কি হারে টেম্পারেচার বাড়ছে বুঝতেই পারছো, কারণ এখানে বিভিন্ন পরিমাণে সূর্যের রঞ্জন রশ্মি আলফা বিটা, এই যে রেসগুলো ইউভি রেসগুলো, তারা এখানে টেম্পারেচার পরিমাণ বাড়াচ্ছে। এবং এখানকার মূল ক্যারেক্টার হচ্ছে যে বিভিন্ন প্রকার বেতা তরঙ্গগুলো এই স্তরে প্রতিফলিত হয়, তার জন্য আমরা বিভিন্ন ধরনের রেডিও সিগন্যালগুলো শুনতে পাই। এবং বিভিন্ন মেরু প্রভা অরোরা বোরিয়ালিস বা অস্ট্রালি, সেটা আমরা থার্মোস্ফিয়ার স্তরে দেখতে পাই। তার কারণ তোমরা আগেই জানো, এখানে একটা ম্যাগনেটিক ডিফ্লেকশন হচ্ছে, বিভিন্ন প্রকার ইউভি রে আলফা বিটা গামার সঙ্গে হাইড্রোজেন নাইট্রোজেন গ্যাসগুলোর সংঘাতে প্রোটন আর ইলেকট্রন তাদের সংঘাত হয়, এবং তারপরে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে তারা আলোক বিচ্ছুরণ হয়, যেটাই আমরা এখানে বলি মেরু প্রভা। এই থার্মোস্ফিয়ারের উপরে যেটা হচ্ছে প্রায় 500 থেকে 750, তাই দেখো আমি ব্রেক দিয়ে দেখিয়েছি 100, পরে এখানে ব্রেক দিয়ে দেখানো, কারণ এটা ওই স্কেলে দেখানো যাবে না। x মানে বাইরে, এটা বায়ুমণ্ডলের বাইরের স্তর। এবং এই অংশে টেম্পারেচার বেড়ে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এক্সোস্ফিয়ারের উপরের অংশ। এবং এই অংশে আমরা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখতে পাই, এবং বায়ুর ঘনত্ব খুবই কম। আর সবচেয়ে উপরের স্তরটা প্রায় 750 থেকে 10,000 কিলোমিটার, হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটো মানে বুঝতেই পারছো চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এই স্তরে।
এবং এই অংশে আমরা দেখতে পাই ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, যার নিরক্ষীয় হচ্ছে 3000 এবং 16000 কিলোমিটারের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের একটা বেল্ট তৈরি হয়, ম্যাগনেটিক বেল্ট, যেটাকে আমরা বলবো ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এই হলো আমাদের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই পার্টটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি বোঝালাম। এরপর যে পার্টগুলো আমি তোমাদের অডিওর মাধ্যমে আলোচনা করবো, তোমরা অনলাইনে থাকবে। ঠিক আছে।